আজকে আমি তোমাদেরকে একটা বাংলার ওপর নোট করব, তার উপর ভিডিও। বিদ্যাপতির অন্তর্ভুক্তি ও কবি প্রতিভার পরিচয় দাও, অথবা মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তি করার যুক্তি কী? এবং যেসব কবি পরবর্তীকালে ব্রজবুলিতে পদ রচনা করেছেন তাদের উপর বিদ্যাপতির প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বিদ্যাপতি থেকে যাই প্রশ্ন আসুক না কেন, এই উত্তরটা লিখে দিলেই যথেষ্ট। এইবার দেখো, যদি অন্তর্ভুক্তির কারণ বলে তখন অন্তর্ভুক্তির কারণের প্যারাটা জুড়ে দিতে হবে। ঠিক আছে, দেখো উনি ছিলেন পঞ্চদশ শতকের কবি। ঠিক আছে, আর অ্যাংলো স্যাক্সন যুগে আমরা একটা কাব্য জানি যার নাম দেখো, আমি এখানে নোটে আছে, বিওলফ, এরকম হবে উচ্চারণটা, বিওলফ। তো ওইটা কিন্তু বিশুদ্ধভাবে ইংরেজি ভাষায় সাহিত্য নয়, প্রথম দিকের একটা অন্যতম কাব্য হিসেবে চিহ্নিত হয়েছে। ইংরেজি ভাষার নয়, কিন্তু তাও ইংরেজি সাহিত্যের প্রথম দিককার অন্যতম কাব্য হিসাবে চিহ্নিত হয়েছে। কেন কি, কাব্যটির মধ্যে ভাব, ভাবনা, লক্ষণ সমস্ত কিছু ইংরেজি ভাষা ও সাহিত্যের সঙ্গে একদম যেন নারীর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কোনো জাতির মাতৃভাষায় রচিত না হয়েও সে জাতির নিদর্শন হিসেবে গণ্য হয়েছে, একটা সঙ্গত কারণ আছে, ছিল বলেই হয়েছে। সেই রকম দেখো, বিদ্যাপতি কিন্তু মিথিলার কবি। আমাদের বাংলা সাহিত্যে তার যে অন্তর্ভুক্তি, এটা যেন ঠিক তার নারীর টানকে একটা সূচিত করে। ঐতিহাসিকগণ তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, কেন কি আপনজন বলে মনে করেছেন। তাই জন্য বিদ্যাপতির কাব্য বাংলা ভাষায় রচিত না হয়েও তিনি আমাদের একেবারে ঘরের কবি হয়ে গেছেন। তার জন্য অবশ্যই কিছু যুক্তি দেখাতে হবে কেন হলো। তো বিদ্যাপতি ব্রজবুলিতে করেছেন পদ রচনা, মিথিলার কবি। অনেকগুলো শর্ট প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসছে। ঠিক আছে, তারপর দেখো, এই যে বাংলা ভাষায় যে তার, আমরা জানি কি চণ্ডীদাসের বিদ্যাপতি চৈতন্য পূর্ববর্তী কবি, তাই তো? এবং শ্রী চৈতন্যও তার পদ আস্বাদন করেছেন। রাধাকৃষ্ণ বিষয়ক যে পদ তিনি রচনা করেছেন বিদ্যাপতি, প্রার্থনা মাতুর পদের তো একজন দাবিদার বিশিষ্ট কবি হিসাবে। তো দেখো, প্রথমে এই যে বিদ্যাপতির অন্তর্ভুক্ত কারণটা বলি। সুদূর মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত তিনি কী করেছেন, রাধাকৃষ্ণের কবির তার প্রেরণা ছিল। রাধাকৃষ্ণ কবির প্রেরণা হিসেবে কাজ করেছে, এবং এই ঐতিহ্যকে স্বীকৃতি অত্যন্ত স্বাভাবিকভাবেই কবিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করেছেন। কেন, রাধাকৃষ্ণ একদম আমাদের ঠাকুর বলো, প্রাণপ্রিয় দেবতা বলো, ভক্ত আমরা, উনি আমাদের দেব দেবী, যাই বলো না কেন, ঈশ্বর। ঠিক আছে, দ্বিতীয়ত দেখো, বিদ্যাপতি প্রবর্তিত কৃত্রিম কাব্যভাষা ব্রজবুলি শুধু মধ্যযুগেই নয়, আধুনিক কবিরাও এর দ্বারা প্রভাবিত হয়ে পদ রচনা করেছেন, এবং এই ভাষার প্রথম প্রবক্তা এবং ধারার উৎসস্বরূপ বিদ্যাপতি বাংলা সারস্বত সমাজে স্বচ্ছন্দেই গৃহীত হয়েছেন। তৃতীয়ত দেখো, যেটা বলেছিলাম একটু আগে, যে শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে একদম মানে একালের বঙ্কিমচন্দ্র, মধুসূদন, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত বিদ্যাপতির কাব্যধারে স্নাত হয়েছেন। কবিকেও বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, ফলে তার অন্তর্ভুক্তির কোনো দ্বিমতের অপেক্ষা রাখে না। চতুর্থ পয়েন্টটা দেখো, কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট। প্রকীর্ণ কবিতার ধূসর অনামিকা থেকে যারা অনার্সের স্টুডেন্ট, তারা একটুখানি তবু এই বিশেষণগুলো ব্যবহার করবে। একেবারে কি বলবো, নর্মাল নোট লিখলে হবে না, নাম্বার ক্যারি করতে গেলে একটু ভাষা লাগবে। ঠিক আছে, এইটা কিন্তু এবারে স্টেট ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, সিইউর জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের যে কোনো স্ট্রিমে আসতে পারে, মেজর, মাইনর, এমডিসি। ঠিক আছে, আর শর্ট প্রশ্ন তো থাকবেই। তো কি হয়েছে, যে প্রকীর্ণ কবিতার ধূসর অনামিকা থেকে শ্রী রাধিকাকে নায়িকা রূপে কৃষ্ণের বিপরীতে প্রতিষ্ঠা করে জয়দেব, গীতগোবিন্দের জয়দেব, বাঙালির সাংস্কৃতিক জীবনে যে একটা নবতম ঐতিহ্য সংযোজন করেছিলেন, তারই উত্তরসূরি হচ্ছেন আমাদের এই বিদ্যাপতি। তাহলে সহজেই বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আমরা যদি বলি জয়দেবের গীতগোবিন্দের প্রভাব
কোন কবির ওপর পড়েছিল বা কোন কবির কাব্যে দেখতে পাই? তো অ্যান্সার একদম ইজি, বিদ্যাপতি। এটা অন্তর্ভুক্তির কারণ গেল। এবার দেখো বিদ্যাপতির কবি প্রতিভা। এখানটা নিজেরা একটু বুলেট করে নিও, এটা বক্স করে নিও। ওকে, তারপর দেখো দ্বিতীয় বিদ্যাপতি হিসাবে আমরা গোবিন্দ দাস কবিরাজকে বলি। আচ্ছা, বাংলা বৈষ্ণব সাহিত্যে বিদ্যাপতির স্মরণীয়তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। দেখে নাও, একটা অপূর্ব বস্তু নির্মাণ ক্ষমা প্রজ্ঞা, এটা কোটের মধ্যে রাখবে, বিরাজ করছেন। ঠিক আছে, প্রভাবিত হয়েছিল গোবিন্দ দাস। দেখো এখানে সমালোচক শঙ্করী প্রসাদ বসুর কথা একটু তুলেছি, একটু দেবে অবশ্যই, আমি অনার্সদের স্টুডেন্টদের বলছি, নোটটা দেখে নাও তোমরা। শ্রী রাধিকার যখন বয়স সন্ধি, তো অল্প অল্প মুকুলিত হয়ে যখন কি হয়, টিনেজারটা শুরু হচ্ছে, সবারই তো গেছে সেই স্টেজ, এখন তোমরা কলেজ হলো, তা সেই সময় যে মনের মধ্যে যে ব্যাপারটা ঘটে, তার মধ্যে রাধার মধ্যে যে অনুরাগ পর্যায়, প্রেম, পূর্বরাগ, সব কিছুই কিন্তু বিদ্যাপতির ইয়েতে আমরা দেখতে পাই। তারপর দেখো একটু কোড দেওয়া আছে, ভিডিওটা বড় হয়ে যাবে সব যদি ধরে ধরে বলি, তখন তোমাদেরই বোর লাগবে। যাই হোক, যে যেখানে পড়ছো সহায়িকা নিয়ে পড়লে একটু দেখে শুনে অ্যান্সারটা করবে, যেন একভাবে অ্যান্সার না আসে, তাহলে কিন্তু নাম্বার ক্যারি করতে পারবে না। ঠিক আছে, দেখে নাও লাস্টের কোডটা অবশ্যই একটু দেখে নাও, লাস্টের উপসংহারটা আমি একটু হাতে লিখে দিয়েছি। কসমিক ইমাজিনেশন, যদি বলে কসমিক ইমাজিনেশন সফলভাবে প্রতিফলিত হয়েছে কোন কবির কাব্যে? বিদ্যাপতির কাব্যে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে কে বলেছে না বলেছে। আর যদি একদম সহজ সরলভাবে একটা নোট করতে চাও, দেখো আমাদের এখানে সবসময় দুরকমভাবে নোট করানো হয়, কেন অনেক স্টুডেন্ট থাকে জব করছে, একটা ডিগ্রির দরকার, জাস্ট একটু এরকমভাবে, এতে যে পয়েন্ট বাদ গেছে তা না, কিন্তু খুব সাধারণ এটা, কেন সব রকম মেরিটেড স্টুডেন্টদের কথা ভেবেই তো করতে হবে। ঠিক আছে, এর এর দেখো এর উপসংহারে কিন্তু অত কিছু নেই, ওটার যেমন রয়েছে। ঠিক আছে, তোমরা ধরে ধরে দেখে নিয়ে করো, বিদ্যাপতিটা কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ, এইটুকুই বলছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।